হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশন যে 60 নম্বর সেট আছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক থেকে আছে x+7 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 14x প্লাস k হলে k এর মান কত হবে? x+7 হোল স্কয়ার is equal to x square plus 14x plus k। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার হলো প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান দিয়ে ডান দিকে যা কিছু আছে সেইভাবেই সংখ্যা সব কিছু রেখে দেব। বা এখানে a এর জায়গাতে x বসবে, b এর জায়গাতে 7 বসবে। তাহলে x স্কয়ার প্লাস 7 দুগুণে 14x প্লাস 7 7 49 সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k। দুই দিক দিয়ে x কেটে যাচ্ছে, 14x কেটে যাচ্ছে। তাহলে পেলাম 49 সমান k বা k সমান 49। দুই দিকে আছে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে মিনিটে কত বলা হয়? 11টা 9 মিনিট 40 সেকেন্ড। সেকেন্ড। এখন সেকেন্ডকে মিনিটে প্রকাশ করতে হবে, তার জন্য আমরা লিখব 11টা 9 মিনিট। আর আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে এই 40 সেকেন্ডকে মিনিটে প্রকাশ করতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। কুড়ি দিয়ে কাটাকুটি করলে 20 দুগুণে 40, 3 কুড়ি 60। 11টা 9 মিনিট আর এখানে হচ্ছে 2-3 মিনিট। তাহলে 2-3 অর্থাৎ 2কে 3 দিয়ে ভাগ, 0.0 নিলাম, 318। তো এটা হচ্ছে 11টা 9 মিনিট প্লাস 0.666 মিনিট প্রায় সমান 11টা 9 এবং এটা যোগ করলে 9.666 মিনিট প্রায়। তাহলে যেহেতু 9-এর দশমিকের পরে 6 আছে, 5-এর চেয়ে বড়, তাহলে আমরা লিখতে পারি 11টা 10 মিনিট। তাহলে এটা হবে আসন্ন মানে 11টা 10 মিনিট। 64 বা 147কে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে? তাহলে গুণ করার কথা বলা আছে। এক 2 3 4 5 6, এখানে 6টা 2 আছে, তাহলে 3টে 2 লিখে তাহলে স্কোয়ার লিখতে পারি, কারণ এই 3টের সেট দুখানা, তাহলে স্কোয়ার দিলাম। 3 3 9 3 9 27, তাহলে এটা হবে 27 স্কোয়ার। আর নিচে আছে 7 × 7 × 3,
তাহলে এটা পেলাম 3 3 3 27, 27 স্কোয়ার, আর নিচে পেলাম 7 স্কোয়ার ইন্টু 3। তাহলে 3 সংখ্যাটা বাড়তি আছে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। বাকি দুটো পূর্ণবর্গ আছে, কেবল 3টা বাড়তি। 3 দিয়ে, যেহেতু এটা নিচে আছে তাহলে গুণ করলে 3 চলে যাবে, গুণ করতে হবে। এরপর 4-এর দাগ। প্রদত্ত কোনটি ত্রিভুজের সর্বসমতা শর্ত নয়? এটা প্রথমটাই হবে এ এ এ, কারণ অনুরূপ কোণ 3টি যদি কোনো দুটো ত্রিভুজের সমান হয় পরপর, তাহলে কিন্তু ত্রিভুজ দুটো সর্বসম হতেও পারে আর নাও হতে পারে। সুতরাং এ এ এ অর্থাৎ অ্যাঙ্গেল 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 বা কোণ 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 কোনো ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে না। তারপরে কোনো ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ কি সমদ্বিবাহু ত্রিভুজ। কোনো ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সাথে সমান, তাহলে এটা হবে সমকোণী ত্রিভুজ বি। যেমন আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, দেখো একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এবিসি। এর উচ্চতা কিন্তু এবি উচ্চতা, আবার এবি এর একটা বাহুর দৈর্ঘ্য। সুতরাং এর বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা পরপর সমান, বা যেটাই বাহুর দৈর্ঘ্য সেটাই তার উচ্চতা। সেই জন্য যে কন্ডিশন দেওয়া আছে সেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঠিক আছে। এবিসি ত্রিভুজের বাহুকে এসিকে বৃহত্তম বাহু ধরলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব যদি, তাহলে এসিকে বৃহত্তম বাহু ধরছি, তাহলে অবশ্যই এসি। আচ্ছা, তাহলে যদি আমি এই ত্রিভুজটার কথা ভাবি, এ বি সি, এসি এটা বৃহত্তম বাহু ধরছে, তাহলে এবি আর বিসি, তাহলে এখানে হবে এবি আর বিসি অর্থাৎ ক্ষুদ্রতম দুটো বাহু যোগ করলে যেন সেটা এই বৃহত্তম বাহু অপেক্ষা বড় হয়, তাহলে এটাই হচ্ছে সত্য। তো এবি প্লাস বিসি ইজ গ্রেটার দ্যান এসি। এ সমান -6, বি সমান 3 হলে এর মান কত হবে? a is equal to -6, b is equal to 3, a plus b whole square minus a minus b whole square। আমরা জানি এটা 4ab সূত্র। 4 দিলাম, a এর মান -6 বসিয়ে দিলাম, b এর মান 3 বসিয়ে দিলাম, তাহলে 4 × 24, 3 × 24 = 72। তার আগে একটা মাইনাস চিহ্ন আছে। পরবর্তী আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান ড্যাশ হোল স্কোয়ার -2ab, না a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে জাস্ট সূত্রটাই লিখতে বলেছে, তো এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার -2ab। তাহলে শূন্যস্থানে এই a প্লাস বি বসবে। আর 2-এর এক থেকে আছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলো ট্রেনের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগে, ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি হলে তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি হয়, তবে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে 15 সেকেন্ড সময়ে ট্রেনটি যে দূরত্ব অতিক্রম করবে সেটা ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এখানে 15 সেকেন্ডে আমরা যে দূরত্ব বা দৈর্ঘ্য বের করবো সেটা তার মধ্যে 2 রকমের দৈর্ঘ্য আছে, ট্রেনের নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সুতরাং এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে পারবো, আবার যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া থাকে আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করতে পারবো। এখানে তার কোনোটাই দেওয়া নেই, ট্রেনের দৈর্ঘ্যও দেওয়া নেই আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও দেওয়া নেই। যে কোনো একটা দেওয়া থাকলে আমরা অপরটা বের করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই সেই জন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করা যাবে না। 2 দিকে আছে 30 মিটার দীর্ঘ একটি জমি
30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ 5 মিটার কম হতো, খরচ 120 টাকা হতো। জমিটির প্রস্থ ও ক্ষেত্রফল কত? তাহলে এখানে প্রস্থ সম্বন্ধে কিছু বলা নেই। 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। তাহলে আমরা প্রস্থকে এক্স ধরে নিতে পারি, এক্স ধরে নিয়ে করতে পারি। আর তাছাড়া এখানে আচ্ছা প্রস্থকে এক্সই ধরতে হবে। তাহলে 2 এর 2 মনে করি প্রস্থ সমান এক্স মিটার, অতএব ক্ষেত্রফল সমান, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, আয়তাকার জমি সমান, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার আর প্রস্থ দেওয়া আছে এক্স মিটার, তাহলে 30x বর্গ মিটার। আর 5 মিটার কম হলে প্রস্থ হয় সমান x - 5 মিটার ও ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফলের অনুপাত খরচের অনুপাতের সাথে সমান হওয়ার কথা। তো আমরা লিখতে পারি প্রশ্নানুসারে, দেখো ক্ষেত্রফলের অনুপাত হলো 30x/30 ইন্টু x - 5। আর খরচের যে অনুপাত সেটা প্রথম খরচ হচ্ছিল 150 টাকা, পরে খরচ হচ্ছে 120 টাকা। তাহলে 30 দিয়ে কেটে দিলাম। এখানে যদি 10 দিয়ে কাটা যায় 15, 12, আবার 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 × 4 = 12। তাহলে পাচ্ছি x/x - 5 সমান 5/4। এখন বজ্রগুণ করলে পাই 5x - 5 × 5 = 25 = 4x, বা 5x - 4x = 25, বা x = 25। তাহলে এটা বেরিয়েছে কি? এটা বেরিয়েছে প্রস্থ। অতএব এখানে প্রশ্ন ছিল কি প্রস্থ ক্ষেত্রফল কত? প্রস্থ সমান 25 মিটার আর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার। তাহলে 3 × 25 = 75 আর একটা শূন্য সমান 750 বর্গমিটার। এরপরে 2 এর 3, দাগে আছে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রে বাহুদৈর্ঘ্য বেশি এবং কত বেশি? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহুদৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে সেটাই করতে হবে। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান √1.4641 বর্গমূল করলে 1 দিয়ে দিলাম, দশমিক নাম তুলে দিলাম, 4 6 নামলো। তাহলে 1-এর ডবল 2, 2 দিয়ে দেব, 22 2 × 44, 2, তারপর 4 1 নামালাম, এখানে 12 ডবল 24, 1 দিয়ে দিলে 2 4 1। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান 1.21 মিটার। আচ্ছা, দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য সমান রুট 1.0609, তাহলে জোর বাঁধছি দুটো দুটো করে, 1 আছে, 1 দিয়ে দেব, তো 0.6 নামালাম, দশমিকটা তুলে নিতে হবে তার, তাহলে 1-এর ডবল 2, যদি 1 দিয়েও দিই 21, বেশি হয়ে যাচ্ছে, তাহলে পরের দুটো সংখ্যা নামাতে হবে। আচ্ছা, তাহলে 0 দিয়ে দিলাম, 0 দিয়ে দিলে এটা হলো 0 হয়ে গেল, 609 নামালাম, তাহলে 10-এর ডবল 20, 10-এর ডবল 20 এখানে বসালাম। এরপরে 3 দিয়ে যদি দিই, 3 3 9, 3 2 6, তাহলে হচ্ছে 1, তাহলে এটা হলো সমান 1.03। তাহলে কত বেশি? তাহলে প্রথমটা বেশি, দ্বিতীয়টা, তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং 1.21 মাইনাস 1.03 মিটার বেশি। সমান 1.21, 1.03, 3 আর 8 11, হাতে 1, তাহলে এখন 0.18 মিটার বেশি। চার দাগে আছে এ 0.997, এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো, আর মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলে 102 গ্রাম, দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয়? তো 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান, তাহলে 2 দশমিক অর্থাৎ এই পর্যন্ত আসবে, তো এটা 9 আছে, এটা 7, 5-এর চেয়ে বড়, তাহলে এটা 10 ধরতে হবে। এখন এটা যদি 10 ধরি, হাতে 1, এটা যদি 10 ধরি, হাতে 1, 0 দিলাম, হাতে 1, এর 9-এর সাথে 1 যোগ হলো, এটা 10 হয়ে গেল, 0 দিলাম, তাহলে হাতে 1 থাকছে, দশমিকের আগে 1 বসবে। আর এটা পরেরটা আছে 102 গ্রাম, এটা আসন্ন মানে আমরা লিখি 100 গ্রাম। চার দাগে আছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে, ট্রেনটির দীর্ঘ গতিবেগ কত? তাহলে 210 মিটার 25 সেকেন্ডে অতিক্রম করছে, 210 মিটার সেতু, অর্থাৎ এই 25 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার মধ্যে সেতুর দৈর্ঘ্য আছে প্লাস নিজের দৈর্ঘ্য আছে, আর 17 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার মধ্যে সেতুর দৈর্ঘ্য আছে প্লাস নিজের দৈর্ঘ্য আছে, কারণ কোনো সেতুকে যখন ট্রেন অতিক্রম করে, সেতুকে অতিক্রম করে প্লাস নিজের দৈর্ঘ্য ও অতিক্রম করে। তাহলে ট্রেনটি এখানে আছে, প্রথমে 25 সেকেন্ডে পথ যায়, 25 সেকেন্ডে পথ যাই সমান, এখানে প্রথমে আছে 210 মিটার, 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, সতেরো সেকেন্ডে পথ যায় সমান, এখানে আছে 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, যদি বিয়োগ করি
ট্রেনের দৈর্ঘ্য কেটে দিতে পারবো, আর 7 আর 8 দিলে 15, তাহলে 8 সেকেন্ডে পথ যায় সমান 210 থেকে 122 বিয়োগ করতে হবে। 2 আর 8 দিলে 10, 2 আর 8 দিলে 10, হাতে 1, 3 আর 8 দিলে 11 মিটার। 1 সেকেন্ডে পথ যায় সমান 88/8 মিটার। যেহেতু এখানে ট্রেনের গতিবেগ, সেহেতু 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে হবে। আমরা জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তাহলে 88/8 ইন্টু 3600 মিটার, কাটাকুটি করলে এটা পাচ্ছি 11। 3600কে 11 দিয়ে গুণ, 11 0 0 11 0 0 6 11 63, 6 হাতে 6, 3 11 33, এটা তাহলে সমান 39600, এটা মিটার হলো। কিলোমিটারে করলে 39600, একে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিলোমিটার পাবো আমরা। তো একের পিঠে 3খানা শূন্য, এখানে 3খানা অঙ্কের আগে দশমিক হবে, অর্থাৎ 39.6। এটা ট্রেনটির গতিবেগ, অতএব ট্রেনটির গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা। এরপর ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। তো 25 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করলে আমরা সেই পথ থেকে এই 210 মিটার বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায়, দেখো ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় 88/8 মিটার, তাহলে 25 সেকেন্ডে পথ যাবে এই 88/8কে 25 দিয়ে গুণ, কাটাকুটি করলে 11, 25 এবং 11 গুণ করতে হবে, 5 11 55, 5 হাতে 5, 11 2 22, 27, তাহলে 275 মিটার হচ্ছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য এই 275-এর মধ্যে কী আছে, ট্রেনের নিজের দৈর্ঘ্য আছে প্লাস 210 মিটার সেতু আছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মাইনাস 210 মিটার, তাহলে এটা বিয়োগ করলে হবে 65 মিটার। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। (64 - 16/p + 1/p স্কোয়ার), এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র, এই সূত্র ব্যবহার করে আমরা পূর্ণবর্গাকারে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে 8 64 আছে, 8 লিখব, আর এখানে 1/p লিখব, এখানে 8, এখানে 1/p। তাহলে দেখো 8 64 মাইনাস 8 2 16, এটা 16/p প্লাস 1/p স্কোয়ার হলো। তাহলে এখানে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এর মান বের করতে হবে, p সমান -1 দেওয়া আছে, তাহলে 8 মাইনাস 1/p এর মান -1 তার হোল স্কোয়ার, p সমান -1 বসিয়ে পাই। তাহলে পেলাম 8 মাইনাসে মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার সমান 9 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 × 81। এরপরে 3-এর 2 আছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে এক্স সমান আমরা লিখতে পারি x × 1। তাহলে এ বির যে সূত্র আছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটাকে a আর একটাকে বি ভাবলে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। এরপরে 2x মাইনাস 1/x সমান 4, তাহলে এর মান বের করতে হবে। 2 এখানে, বাট এখানে 2 আসবে এখানে, তাহলে এই 2টাকে 2-এর জায়গাটা পাল্টে নিতে হবে প্রথম। 2x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4,
তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে পাই 2x/2 মাইনাস 1/x, একেও 2 দিয়ে ভাগ, তাহলে নিচে 2 দিলাম, সমান 4/2, বা x মাইনাস 1/2x ইজ ইকুয়াল টু 4/2, অর্থাৎ এটা হয়ে গেল 2। তাহলে এখানে লিখি, অতএব x² প্লাস 1/4x² সমান, এটা 1/2x তার হোল স্কয়ার লিখতে পারি, কারণ 2 2 4। তাহলে এখানে কি হবে, এখানে a² প্লাস b² সূত্রে ভাঙতে হবে, যেখানে x মাইনাস 1/2x এর মান দেওয়া আছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটা নেব। আর একটা হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেটা নিলাম না, a² মাইনাস b² দুটো সূত্র, তো আমরা এটা নেব। তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, x কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, তাহলে এখানে 1 থাকছে, আর এখানে এর মান 2 আমরা পেয়েছি আগে, 2² প্লাস 1, তো 2 2 4 প্লাস 1 সমান 5। এরপরে 3 এর 4, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। p সমান 2, q সমান -1 এবং r সমান 3 দেওয়া আছে। p² q² মাইনাস 10 p q r প্লাস 25 r², এটা দেওয়া আছে। তাহলে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি, এটা সমান a² মাইনাস 2ab প্লাস b²। এই সূত্র প্রয়োগ করব, কারণ এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু মাইনাসটা নেব, প্লাসটা নেব না। তাহলে এখানে হলো a², আর ডান দিকে এটা হলো b²। মাঝখানে 2ab পার্ট, 2ab, তো b এর জায়গাতে 25 r² আছে, তাহলে 5r বসাবো তার হোল স্কয়ার, আর p² q² এর জায়গাতে pq তার হোল স্কয়ার বসাবো। তাহলে এখানে pq আর এখানে 5r, তো a² মাইনাস 2ab প্লাস b², এটা হলো a মাইনাস b হোল স্কয়ার। এখন pq r এর মান বসাতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, p এর মান বসাবো, q এর মান বসাবো -5, এখানে r এর মান বসাবো হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে, p q ও r এর মান বসাতে হবে। r এর মান বসিয়ে পাই, তাহলে p এর মান কত দেখে নিই। p এর মান আছে 2 আছে, তাহলে p এর মান 2 বসালাম, q এর মান -1 আছে, -1 বসালাম, r এর মান 3 আছে, 3 বসালাম। তাহলে 2 1 কে 2, তার আগে মাইনাস, তাহলে -2 মাইনাস 3 5 15 হোল স্কয়ার সমান -2 আর -15 হলো -17 তার হোল স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস 17 আর 17 স্কোয়ার করলে আমরা পাই 289। এরপরে 3 এর 5, সূত্রের সাহায্যে সরল করো। এটা আছে, তো এটা আমি, আচ্ছা এটাকে বইতে তুলতে হবে, খাতায় তুলতে হবে। 3p প্লাস 2q মাইনাস 4r তাহলে 3p প্লাস 2q মাইনাস 4rকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি বা x ধরলাম, এটাকে এখানে x², আচ্ছা 2 দিলাম, তাহলে কি করলাম, এখানে এই 3p প্লাস 2q মাইনাস 4rকে x ধরলাম, এখানে আছে, এখানে একই জিনিস x ধরলাম, এটা y ধরলাম, এটা y হবে। তাহলে ধরলাম কি, ধরি 3p প্লাস 2q মাইনাস 4r সমান x ও 4r মাইনাস 2p মাইনাস q সমান y, এটা ধরলাম। তাহলে x প্লাস y তার হোল স্কয়ার হবে। এখন x এর মান এটা বসিয়ে দেব, 3p প্লাস 2q মাইনাস 4r, আর y এর মান এটা 4r মাইনাস 2p মাইনাস q হোল স্কয়ার।
তাহলে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r প্লাস এ মাইনাস 2p প্লাস এ মাইনাস কিউ তার হোল স্কোয়ার। 4r কেটে দিলাম, 3p এখানে মাইনাস 2p, তাহলে p হলো প্লাস 2q মাইনাস কিউ প্লাস কিউ, p প্লাস কিউ হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 3 এর 6, 3 এর 6তে আছে m-1/m-2 = 6, এর মান কত? m-1/m-2 = 6, দুই দিক দিয়ে 2 বিয়োগ করব, তাহলে m-2 এখান থেকে 2 বিয়োগ করলাম, 2 বিয়োগ করেছি, তাহলে এখান থেকে 2 বিয়োগ করতে হবে, এটা হলো 4, এর মান 4 বেরিয়েছে। এখন আমাকে বের করতে হবে m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার। তো এর পরিবর্তে আমরা লিখতে পারি m-2 হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার। এটাকে এভাবে ভাবলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা আগে দেখেছি, যে সূত্রটা হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab সমান উপর নিচে কেটে দিলাম, এখানে 2 1 2 থাকছে, এর মান 4, তাহলে সমান 4 × 16 প্লাস 2 সমান 18। এরপর 4-এর দাগ, 4-এর 1, PQR একটি ত্রিভুজ আঁকো যার PQ সমান 6 সেন্টিমিটার, QR সমান 5 সেন্টিমিটার, PR সমান 6 সেন্টিমিটার। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের 3টি কোণের মান নির্ণয় করো এবং এদের সম্পর্ক নির্ণয় করো। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে বাহু মাপ যেগুলো আছে, প্রথমটা আছে PQ সমান 6 সেন্টিমিটার, তাহলে এই পর্যন্ত 6, তারপরটা আছে QR সমান 5 সেন্টিমিটার এই পর্যন্ত, আর তারপরটা আছে PR সমান 6 সেন্টিমিটার, PQ 6 সেমি, তারপরে QR 5 সেমি, তারপরে PR 6 সেমি। তাহলে যে কোনো মাপের একটা প্রথমে সরল রেখা নিয়ে নিতে হবে। ত্রিভুজটা আমরা এরকম আঁকবো, যার নাম দিলাম QX। এরপরে QR বাহুর মাপ নিতে হবে, মাপ নিয়ে Q বিন্দুতে কম্পাস বসিয়ে QX থেকে QR অংশ কাটতে হবে, এখানে R হলো। তারপরে PQ সরলরেখার মাপ নিয়ে Q বিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। তারপরে PR এর মাপ নিয়ে আর বিন্দুতে কম্পাস বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে, যারা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। এখন P বিন্দুর সাথে Q বিন্দু যুক্ত করতে হবে, আর P বিন্দুর সাথে R বিন্দু যুক্ত করতে হবে। তাহলে PQR ত্রিভুজ পেলাম। এখন এর কোণ প্রথমে এই কোণটা আছে QPR কোণ, এই কোণটা আছে PQR, এই কোণটা আছে কোণ PRQ। এই তিনটে কোণের মাপ, এই তিনটে কোণ মেপে লিখতে হবে। তাহলে প্রথমে যদি এই কোণটা মাপতে চাই, তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দু, এই রেখার সাথে এই রেখা মিলিয়ে বসাবো, এই বিন্দুর সাথে বিন্দু, এই রেখা আর এই রেখা।
10, 20, 30, 40, 50, এটা হলো 50 ডিগ্রি। এই কোণটা মাপার জন্য এই রেখার সাথে চাঁদার এই রেখা এই বিন্দুর সাথে কৌণিক বিন্দু মিলিয়ে বসাবো। মিলিয়ে বসালে এটা হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 65, 66, 67, এটা 67 ডিগ্রি। এই কোণটা মাপার সময় কৌণিক বিন্দুর সাথে চাঁদার কেন্দ্র মেলালাম, চাঁদার ব্যাস বরাবর এই সরলরেখা রাখলাম। 10, 20, 30, 40, 50, 60, 65, 66, 67, তাহলে এটা হলো 67। তাহলে কোণগুলো মাপ পেয়ে গেছি। এখন এদের সম্পর্ক নির্ণয় করো। এখানে সম্পর্ক বলতে এই দুটো কোণের মান সমান, কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ। এর কারণ কি? কারণ পি কিউ বাহু সমান পি আর বাহু ছিল, পি কিউ এবং পি আর বাহুর মান সমান ছিল, তাই কোণ দুটো সমান হয়েছে। এরপরে এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকো, যার এক্স ওয়াই জেড 90 ডিগ্রি, ওয়াই জেড 6 সেন্টিমিটার, এক্স ওয়াই 10 সেন্টিমিটার। তো সমকোণী ত্রিভুজ আমরা এইভাবে আঁকবো, এক্স ওয়াই জেড। তো এটা 90 ডিগ্রি কোণ আছে। তারপরে ওয়াই জেড 6 সেন্টিমিটার, ওয়াই জেড এটা 6 সেমি, এক্স ওয়াই মানে এক্স ওয়াই এটা 10 সেমি। তাহলে এক্স ওয়াই জেড কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তারপরে ওয়াই জেড 6 সেন্টিমিটার আর এক্স ওয়াই 10 সেন্টিমিটার। তাহলে এখানে 6 সেন্টিমিটার মাপের বাহু নিতে হবে আর 10 সেন্টিমিটার মাপের বাহু নিতে হবে। ওয়াই জেড 6 সেন্টিমিটার, এক্স ওয়াই 10 সেন্টিমিটার। তাহলে এখানে যে কোনো মাপের একটা সরল রেখা প্রথমে নিয়ে নেব। নাম দিলাম এক্স, না এটা ওয়াই জেড, এর নাম দিলাম ওয়াই এ নাম দিলাম। এরপরে ওয়াই বিন্দুতে প্রথমে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। যে কোনো মাপ নিয়ে কম্পাসের সাহায্যে এখানে 90 ডিগ্রি একটা কোণ এঁকে দিতে হবে। এটা বি। এরপরে এক্স ওয়াই বাহু 10 সেন্টিমিটার বলা আছে, তো আমি এখানে যদি এক্স ধরি, এক কাজ করি, এখানে এক্স দিই, এক্স ওয়াই জেড এখানে জেড দিই, কারণ ত্রিভুজটা এই বাহুটা বেশি লম্বা তো সেই জন্যে। আর ওয়াই জেড এটা 6 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। তাহলে আমি 10 সেন্টিমিটারটা উপরে নেব। এটা নিয়ে নিলাম, এটা নাম হবে জেড। আর এটা 10 সেন্টিমিটার মাপ নেব। কম্পাসের সাহায্যে 10 সেন্টিমিটার আসছে না, আর যাচ্ছে না কম্পাসটা, সেই জন্য এটা ঢিলা করে নেব। নিয়ে যে পেন্সিলটা লাগানো থাকবে এটা বেশি করে বাড়িয়ে দাও বাইরে, এই বাইরে বেশি করে বাড়িয়ে দিলাম। এবার কিন্তু এই 10 সেন্টিমিটার নেওয়া যাবে, 10 সেন্টিমিটার নিয়ে নিলাম। তাহলে এটা নিয়ে এখানে কম্পাস বসিয়ে এখান থেকে কেটে নিলাম। তাহলে এটা না দিলাম এক্স। এখন
এক্স জেড যুক্ত করতে হবে। তাহলে এক্স জেড যুক্ত করলাম, এক্স ওয়াই জেড সমকোণী ত্রিভুজ যার ওয়াই জেড সমান 6 সেমি, এক্স ওয়াই সমান 10 সেমি। 5 আছে কৃষ্ণনগরে এক কোমর 5 মাসের মাটির তৈরি পুতুল ও শোলা তৈরি পুতুলের তথ্য নিচে টেবিলে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এখানে একটা এখানে একটা তথ্য দেওয়া আছে, তথ্য দিয়ে আমাদের দ্বিস্তম্ভ চিত্র আঁকতে হবে। তো এটা দেখো তোমাদের বইতে এই 194 পৃষ্ঠা 194 পৃষ্ঠা টেক্সট বইতে 4 দাগের অঙ্কটা। টেক্সট বুক সলিউশনের যে অঙ্কগুলো আছে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো, আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এই অঙ্কটা সেখানে পেয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।